সকাল সকাল এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি রামশ্যাম ভিলেজ রিসর্টকে। বাইরে থেকে দেখে মনেই হবে না যে ভিতরে এতটা সুন্দরভাবে বিস্তৃত। সোনাঝুরি জঙ্গল সংলগ্ন গেট দিয়ে ঢুকে সাবেকি ধাঁচের মাড হাউস। তার পরবর্তী অধ্যায় ঝা চকচকে বিলাসবহুল থাকার জায়গা, সাথে সুইমিং পুল। সেটা পেরোলেই একদিকে তাদের নিজেদের গ্রাম্য ধাঁচের ক্ষেত, গোয়াল, হাঁস ভর্তি পুকুর, আরও কত কি। এ যেন একই অঙ্গে কত রূপ। দাদা, এই সামনেটা যাওয়া যাবে? যাওয়া যাবে? এটা হচ্ছে গোয়াল, এই যে গরুর গোয়াল। এটা গরু দেখা যাচ্ছে, এই দেখাতে পারি, এই দেখুন দেখা যাচ্ছে গরু। গুড মর্নিং ফ্রম সোনাঝুরি হাট, বোলপুর। গতকাল এসেছি বোলপুরে। আমরা রয়েছি রামশ্যাম ভিলেজ রিসর্টে, একটা খুবই সুন্দর প্রপার্টি। সবথেকে বড় প্রপার্টিগুলোর মধ্যে হয়তো একটা সোনাঝুরির মধ্যে এটা, এবং খুবই সুন্দর গোছানো এবং ওয়েল মেনটেন প্রপার্টি, যেখানে 3 রকমের কি 4 রকমের ঘরের অপশানস রয়েছে। আমরা আছি মাড হাউসে, মানে যেটা মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে রাইট এবং লেফট সাইড দুদিকে মিলিয়ে মাড হাউস। তারপরে নতুন সংযোজন হয়েছে, নতুন একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা একটু এক্সপেন্সিভ, একটু বিলাসবহুল। এবং তার পেছন দিকে আছে হচ্ছে তাদের ডোম এবং বেশ কিছু টেন্টও যারা থাকতে চান, টেন্টের মজা যারা নিতে চান, তাদের জন্য টেন্ট। এবং এদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের প্রপার্টিতে নিজেদেরই ক্ষেত, যাকে বলে বেসিক্যালি ক্ষেত ঠিক না, মানে চাষ, ফার্ম এদের নিজেদেরই, এবং সেই ফার্মেই সব চাষপত্র হয়, এবং সেই চাষে যে ফসলই খাওয়ানো হয় গেস্টদের। এবং রান্না তো কালকে বলেইছি, খুব অসাধারণ এবং সুন্দর টেস্ট। তো আজকে আমরা যে মাড হাউসে রয়েছি, সেই মাড হাউসটা বেসিক্যালি নাম মাড হাউস, কিন্তু মাড নয়, পুরোটাই আপনার সিমেন্ট দিয়ে তৈরি করা, তার উপরে একটা কাদার প্রলেপ টাইপের দেওয়া আর কি। তো যাই হোক, একটা গ্রামের মাটির বাড়ি ফিল, মানে বোলপুর এলাম, বাউল দেখলাম, মাটির বাড়িতে থাকবো না তা কি হয়?
তো সেই ফিল দেওয়ার জন্য আজকে আমরা আছি এখানকার মাড হাউসে। তো একটু দেখিয়ে দিই আপনাদের রুম ট্যুরটা কীরকম। এই যে দেখছেন এখানে এই বিল্ডিংটা, এটা হচ্ছে নতুন বিল্ডিং, যেটা একটু বিলাসবহুল, সুন্দর দেখতে, সুন্দর প্রপার্টি। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, যেখানে সারাদিন গেস্টদের ভিড় থাকে খাওয়া দাওয়ার জন্য। এই ওপরে হচ্ছে মাড হাউসের কিছু, এই দিকে মাড হাউসের কিছু, একতলায় মাড হাউস, ফার্স্ট ফ্লোর, আর ওপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, দুটো নিয়ে পরিবেষ্টিত এখানকার মাড হাউস। এবং উল্টো দিকেও দেখালাম যেরকম আছে। তো এরকম লোহার সিঁড়ি দেওয়া আছে, এই লোহার সিঁড়ি দিয়ে উঠে ঢুকতে হবে আপনাদের মাড হাউসে থাকার জায়গায়। এদিকে এটা অন্য একজনের প্রপার্টি, যেটা রোশনাই বলে একটা রিসোর্ট, তাদের প্রপার্টি। এই প্রপার্টিটা রোশনাইয়ের প্রপার্টি। তো যাই হোক, আমরা আমাদের মাড হাউসে ঢুকি। তো এই হচ্ছে ভেতরে ঢোকার এন্ট্রেন্স। সুন্দর আমাদের শীতল পাটির যে মাদুর পাওয়া যেত আগে, আমরা ছোটোবেলায় দেখতাম, সে শীতল পাটির মাদুর দিয়ে ওপরের ছাউনি দেওয়া, তার ওপর ওদিকে অ্যাডভেস্টারের শেড দেওয়া রয়েছে, অ্যাডভেস্টারের শেড, এবং অ্যাডভেস্টার শেডের ওপরে খড়ের ছাউনি, এবং জানলা এবং দরজায় কাঠের হলেও তার মধ্যে ডেকোরেশন করা আছে বাঁশ দিয়ে। তো বাঁশের এরকম সুন্দর ডেকোরেশন পেয়ে যাবেন, এবং দরজায় সুন্দর সিমেন্টের ওপরে গাছ বানিয়ে একটা আর্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা খুব সুন্দর, দুদিকে তাই রেলিং এখানকার দেখে মনে হবে গাছের গুঁড়ি দিয়ে বানানো, কিন্তু এটা একটা সিমেন্ট দিয়ে তৈরি করা গাছের গুঁড়ির স্ট্রাকচার দিয়ে আর্ট বানানো হয়েছে। আচ্ছা, সুন্দর ল্যাম্প দেওয়া, রাতে খুব সুন্দর লাগে জলে এগুলো যখন। আমাদের রুম নাম্বার ছিল রুম নাম্বার 13। তো রুম নাম্বার 13-এ আমরা ঢুকে দেখে নিই যে রুম নাম্বার 13 কীরকম আমাদের রুম ট্যুরটা করে নিই, চলুন। তো প্রথমে ঢুকেই আমাদের এখানে বিছানা দেওয়া রয়েছে। বিছানাটা এখানে অগোছালো বিছানাটা। তো অগোছালো হওয়ার কারণ সারা রাত জিনিসপত্র রাখা শোয়া, যার জন্য হয়ে রয়েছে। বিছানা, বালিশ, বেড কভার হয়, দুটো করে টাওয়েল দেবে। এখানে কোনো সিলিং ফ্যান নেই, সিলিং ফ্যানের বদলে এখানে একটা করে টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, সরি মাফ করবেন, স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে। আর দুদিকে দুটো জানলা। এদিকে যে রোশনাই হোটেল রয়েছে, রোশনাই হোটেলের দিকে একটা জানলা রয়েছে, এবং একটা জানলা রয়েছে ওদের মেন রেস্টুরেন্টের দিকে। দুদিকে দুটো জানলা দেওয়া। এই ঘরের এন্ট্রেন্স, চারিদিকে ঘরটা মানে এরকম সুন্দর মাড হাউস, একটা মাড টাইপের ফিল তৈরি করা আছে, এবং বাউলের প্রতিকৃতি হিসেবে যেরকম বাউলদের ঘরে থাকে সুন্দর ছবি আঁকা নিজের হাতে করে, বিভিন্ন রকম কারুকার্য করে, তার বদলে এখানে একটা বাউল ছবি এনারা হাতে পেন্টিং করে এঁকে আঁকা রয়েছে। সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রপ। শীতল পাটির মাদুর যেরকম হয়, শীতল পাটির মাদুরের দিয়ে তৈরি করা, কিন্তু ভেতরটা পুরোপুরি কাঠ এবং সিমেন্ট দিয়ে বানানো, ডাবল ফ্লোর আছে। আমি দেখাচ্ছি নিচটা আপনাদের। এই দেখুন, এইরকম নিচের, এরকম ওপরটাও সেমভাবে রয়েছে। মাড হাউসের মতো এসির ব্যবস্থা আছে, এসি অল টাইম আপনি পেতে পারেন, সবসময় রয়েছে। আর এমনি লাইটের জন্য বাল্বের সিস্টেম করা রয়েছে। ছাদে ছাউনি দেওয়া, যেরকম আগেই বললাম, শীতল পাটির মাদুর দিয়ে। একটা ড্রেসিং টেবিল বা আয়না, টেবিল কাম আয়না, একটা ইন্টারকাম দেওয়া রয়েছে, এই যে একটা ইন্টারকাম দেওয়া রয়েছে। ওরা একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দেবে আপনাকে। তার সঙ্গে তার হচ্ছে টিভি, যেটা চলে কম, কারণ স্মার্ট টিভি নেটের এখানে একটু সমস্যা রয়েছে, তাই নিয়ে করে কথা বলছি আমরা। আচ্ছা, থাকবে একটা ডাস্টবিন, এবং এই যে টয়লেটে সব রকম ব্যবস্থা করে দেওয়া আছে, বেসিন থেকে আরম্ভ করে নর্মাল এখনকার ওয়েস্টার্ন কোমোড যেটা থাকে সেটা, এবং জল, গিজার, সব কিছুই সুন্দর ব্যবস্থা করে রাখা আছে। ভোরবেলার হাট সবে বসছে, ফাঁকা দোকান, সবার সাথে শাড়ি দিয়ে সবাই বিক্রেতারা আসছে। যদিও আজকে সোমবার, অনেক বন্ধ, অনেক হাটই বন্ধ। শুনলাম খালি বুধবার দিন বোধহয় টোটাল বন্ধ থাকে, বাকি রোজই ছোটোখাটো অল্প বিস্তার হাট বসে, শনিবার রোববার বেশি বড় করে হয়। এবারে কিছু কথা না বললেই নয়, কিছু কথা আপনাদের বলি। যারা মনে করছেন এখানে আসবেন,
এবং বিলাসবহুলভাবে থাকতে চাইছেন একদিন বা দুদিনের জন্য, তাহলে ডেফিনেটলি আমি সাজেস্ট করব নতুন বিল্ডিংয়ে থাকার জন্য। কারণ সেখানকার ঘরগুলো 3 স্টার হোটেলের ঘরের মতন দেখতে বা ফিলও পাবেন, বা সেরকম সার্ভিস আছে। যদি বাজেটে থাকতে চান এবং ভালোভাবে থাকতে চান, তো আমি বলবো মাড হাউসটা প্রেফারেবল। এবার সত্যি কথা বলতে মাড হাউসের কীরকম চার্জেস দেখুন, নর্মাল সময় মাড হাউসের চার্জেস থাকে, এটা ওরা বলছে সেই মাড হাউসের চার্জেস হচ্ছে 3000 প্লাস ট্যাক্স। কিন্তু আমার অনেক ভিডিওতে আপনি পেয়ে যাবেন যে 3000 প্লাস ট্যাক্স, এটা কি জাস্টিফাইড? ঠিকঠাক, কারণ 3000 বোলপুরের মতন জায়গায় এসে থাকা মানে টু মাচ এক্সপেন্সিভ। 3000 রুপিসকে এই ঘরের জন্য জাস্টিফাইড? আমি বলবো এই ঘরের জন্য না। কিন্তু যে 5000 রুপির যে ঘরগুলো যেগুলো বললাম, নতুন বিল্ডিং যেটা করা হয়েছে, 3 স্টার হোটেল যেগুলো করেছে সেগুলো, তো সেই রুমগুলো আমি বলবো 5000 রুপিস জাস্টিফাইড তাও, কিন্তু 3000-এর জন্য এই রুমগুলো জাস্টিফাইড নয় একদমই। তার কারণ হচ্ছে প্রথমত প্রচণ্ড স্লো ইন্টারনেট। আপনি যদি মনে করেন এখানে এসে একটু কিছু অফিসের কাজকর্ম করবেন বা কোনো কিছু আপলোড করা বা কোনো নিজের ভিডিওস তৈরি করা, তো সেই জিনিসপত্রগুলো একদমই এখানে পাবেন না। কারণ রুম থেকে মানে কিছু কিছু রুমে হয়তো আছে, বেশিরভাগ রুমেই নেটওয়ার্ক প্রচণ্ড স্লো, মানে কিছু করতে পারবেন না আপনি। যে এসিটা, এই যে এসিটা রয়েছে, এসিটা চলে না। মানে আজকে এখন মোটামুটি আজকে ফেব্রুয়ারি মাস, ঠান্ডা ভালোই রয়েছে এখানে, যেটা আমরা বুঝতে পারিনি, এক্সপেক্টেড ছিল না বীরভূমে ঠান্ডা এরকম হবে। যাই হোক, তো তা সত্ত্বেও আমি চালিয়ে দেখার জন্য আমি চালিয়েছিলাম যে কেমন ঠান্ডা হয়। তো 22-20 ছিল ঠান্ডা, কিছুই নেই, মানে সেই অর্থে পাইনি আমরা। হয়তো হতে পারে গরমকালে ঠিকঠাক সার্ভিস হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, সেটা আমি জানি না, বলতে পারবো না। আর মাড হাউসগুলো খুব একটা স্পেশিয়াস নয়, একটুখানি ছোটোর ওপর। এটা আমার কাছে একটা ড্রব্যাক মনে হয়েছে, মেজর ড্রব্যাক মনে হয়েছে, কারণ ওটা প্রাইস অনুযায়ী এটা জাস্টিফাইড আমার মনে হয়নি। তবে হ্যাঁ, যদি আপনি অফার পান, যেমন আমি পেয়েছি, আমি একটা অফারে পেয়েছিলাম বলে আমার কিছুটা কম পড়েছে, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন। কারণ অনেকের স্বাদ থাকে, কিন্তু সাধ্যের মধ্যে সেই স্বাদটা পূরণ করতে গেলে সেক্ষেত্রে আপনারা, আমার মনে হয় যে এই রুমগুলো নিতে পারেন যদি আপনি অফার পান। তো কিন্তু 3000 টাকা প্লাস ট্যাক্স দিয়ে এই রুম নেওয়ার মানে হয় না। হ্যাঁ, একটা জিনিস খুব ভালো, যেটা আমরা এখনো যাইনি, যাবো, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। আমি শুনেছি যে এদের 15 না 20 রকমের আইটেম দিয়ে একটা ব্রেকফাস্ট বুফে সিস্টেমে থাকে। তো এই সুবিধাগুলো কিছু কিছু আছে, কিছু কিছু অসুবিধা আছে। তবে তাও আমি বলবো যে 3000 প্লাস ট্যাক্স দিয়ে দুজনের জন্য রুম নিতে চান, তাহলে আমি বলবো এটা জাস্টিফাইড নয়। কিন্তু যদি দুজনের জন্য, ফর টু বলছি, যে দুজনের জন্য আপনি সেটা অফার দিয়ে, ছাড় দিয়ে বেশ কিছু কমে আপনার আসে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন। কারণ সোনাঝুরি হাটে সবথেকে থাকাটা আমার মনে হয় একটু এক্সপেন্সিভ, এবং সোনাঝুরি হাট হচ্ছে এমন একটা লোকেশন, এমন একটা প্রাইম লোকেশন, যে লোকেশনে লোকে চায় থাকতে। কারণ এখান থেকে জাস্ট বেরিয়ে, আপনি এখান থেকে বেরোবেন, বেরিয়েই আপনার হচ্ছে সোনাঝুরি হাটের, মানে গেটের বাইরে, গেটের ওপারেই হচ্ছে সোনাঝুরি হাট, টোটাল হাটটা। এবং সেই হাটে যারা জিনিসপত্র কেনাকাটা করতে আসে, তারা সারাদিন এখানেই কাটিয়ে দেয়, সময় কাটিয়ে দেয়। তো সেক্ষেত্রে এই সুবিধাটা আছে, এবং লোকেশনটা খুব ভালো। সারা রাত জঙ্গল বা একটা ফরেস্টের মধ্যে আপনার থাকা, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এবারে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পালা। অনেক পদ ঠিকই, কিন্তু আমাদের অপশন কমই। ব্রেড বাটার অ্যান্ড জ্যাম টোস্ট, স্প্রাউটস, ভেজ স্যান্ডউইচ, সিমুই, ইডলি, কড়াইশুটির কচুরি, এই ছিল আমাদের খাবার। তবে এর মধ্যে সাম্বার আর কচুরির তরকারিতে পেঁয়াজ থাকায় শুধুই খেতে হলো। এছাড়াও ছিল দুধ কর্নফ্লেক্স, ডিম সেদ্ধ, স্যালাড। ঠিক না? ইডলি
ও দিব্যি খাচ্ছিল, তবে আমার ভালো লাগেনি একদম। এবারে চেক আউটের পালা। এই গেস্ট পাস দেখে তবেই বেরোতে দেবে ওখান থেকে। বাইরে আমাদের সারথি জয়দাদা হাজির। গন্তব্য কঙ্কালীতলা। পথে পড়ল প্রান্তিক স্টেশন। বোলপুর বা বীরভূমের দিকে প্রকৃতির সৌন্দর্যের ধরনটা একটু অন্য রকমের। রাস্তার দুধারে খোলা জমি, উন্মুক্ত বাতাস, লাল মাটি আর গ্রাম্য জীবন। কার না মন চাইবে বাউল হয়ে যেতে? কঙ্কালী বোলপুর লাভপুর রোডের ওপর দিয়ে যেতে যেতে কঙ্কালীতলা বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে টার্ন নিয়ে মায়ের মন্দির। এটি মায়ের ৫১ সতীপীঠের মধ্যে একটি। সবচেয়ে অনন্য মায়ের সতীপীঠে দাঁড়িয়ে বাউল গান শোনা, যা মনে হয় পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। এই সেই পুকুর যার নিচে মায়ের কঙ্কাল আছে। এখানে নাকি মায়ের আদেশ হলে নিজে থেকেই সমস্ত জল শুকিয়ে যায় আর বেরিয়ে আসে সতী মায়ের দেহাংশ। আর তখনই হয় পরিষ্কারের কাজ। আবার সব হয়ে গেলে জল নিজেই ভরে ওঠে পুকুরে। তবে তা কবে হবে তা কেউ জানে না। মন্দিরের মায়ের বিগ্রহর ছবি তোলা নিষেধ, তাই তা মেনে চলাই উচিত। ভক্তেরা তাদের মনস্কামনা জানাতে ঢিল বাজছে গাছের ডালে। মন্দিরের উপরে চিত্রিত হয়েছে সতী মায়ের ৫১ পীঠের অবস্থান। পেছনে আরতি ঘাট আর বয়ে গেছে কোপাই নদী। পাঞ্জাবি কাকুর দোকানে জুস আর লস্যি দেখে দাঁড়িয়ে পড়লাম লস্যি খেতে। গরমে কি দারুণ যে লাগছে কি বলবো। দারুণ টেস্ট, আর তার চেয়েও ভালো তার ব্যবহার। তোমরাও এখানে এলে খেও আর জানিও কেমন লাগলো। এই স্থাপত্যের কারণ বা মানে কি তা বুঝিনি, কিন্তু অন্যরকম লাগলো তাই শেয়ার করলাম। এরপর বেরিয়ে পড়ে পৌঁছলাম পরের গন্তব্য কোপাই নদীর তীরে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই সেই কোপাই নদী,
যে কোপাই নদীর ধারে বা কোপাই নদী দেখে তার বর্ণনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাতে। এই সেই নদী কোপাই, যার বৈশাখ মাসে হাঁটু জল বর্তমানে থাকে, আর এই সেই দুই ধার উঁচু, এদিকেও আর আমার উল্টো দিকেও দুই ধার উঁচু, আর তার পাড়টা ঢাল হয়ে নেমে আসছে। এখন যেখান দিয়ে হাঁটছি, বহু যুগ আগে কোনো এক সময় এখান দিয়ে কোপাই নদীর জল প্রবাহিত হতো। এখনও সেই মাটির সেই জলের অবশেষ তো কিছু পাওয়া যাবে না, কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে বা বুঝতে পারছেন আপনারাও, যে এইখানে আগে এখান দিয়ে জল যেত। শুকনো একটা নদী হয়ে গেছে কোপাই নদী। আজকে বোলপুর যে নদীর ধারে অবস্থিত, এত একটা সুন্দর জায়গা, সুন্দর মনোরম জায়গা, সেই কোপাই নদী আজকে কোথায়? কিন্তু যাই হোক, তাও আমরা দেখতে পারছি কোপাই নদীর কিছুটা অংশ। এটাই আমাদের কাছে হয়তো ভাগ্য। এর পরবর্তী প্রজন্মের আরও কয়েক প্রজন্ম পরে হয়তো এখানে কোনো অবশেষ থাকবে না, পুরোটাই এরকম চড়া পড়ে যাবে। জল না থাকার মতোই হলেও কত সহস্র পথ পাড়ি দেওয়া এই জলধারা কতই না ইতিহাসের সাক্ষী, সেটা ভেবেই নদীর কাছে আসার সার্থকতা পূরণ হলো। সম্পূর্ণভাবে তৈরি না হওয়া এই সেতু হলো বোলপুর স্টেশনের সাথে কসবা, মালা, ধানাই এই গ্রামগুলোর সংযোগ। কাল খেয়েছি 5 তারা হোটেলের ধরনে, আর আজ সাধারণ দোকানের খাওয়ার স্বাদ নিতেই চলে এলাম সোনাঝুরি হাটের কাছেই একটি ভাতের হোটেলে। ছোট্ট ছিমছাম পরিবেশ, প্লাস্টিকের টেবিলে পাত পড়তেই দেখলাম তাতে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড়, আচার, মিক্সড একটা তরকারি আর আলু পোস্ত। সুন্দর আয়োজন। এরপর রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে এসে পৌঁছলাম। এটা তালধ্বজ। বাকি ইনফো পড়ে নিতে ভিডিওটা পজ করতেই পারেন। বহুল চর্চিত ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ। আগে সর্বসাধারণের প্রবেশাধিকার থাকলেও এখন তা আর নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি ঘটনাটির পরে নিরাপত্তা বেষ্টনীতে সাধারণ মানুষের ছোট থেকে বড় হয়ে ওঠার অন্যতম আইকন রবি ঠাকুরের স্মৃতি ছুঁয়ে দেখার সুযোগ অনেকটাই কমেছে বৈকি। তবে একদিকে তা উচিত কাজও বটে। সত্যি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে রাখা আছে সবকিছু, এটা বলতে দ্বিধা নেই। এই সেই ছাতিমতলা। বর্তমানে সবার জন্য উন্মুক্ত রবীন্দ্র সংগ্রহশালা। ভারতীয়দের জনপ্রতি 100 টাকা দিয়ে প্রবেশাধিকার আছে এবং ছোট ছাত্রছাত্রীদের তা 10 টাকার বিনিময়ে। তবে ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
অসাধারণ শিল্প ভাস্কর্য আর প্রাকৃতিক সৌন্দর্যতার সংমিশ্রণ ঘটেছে এই সংগ্রহশালা চত্বরে, সাথে সঙ্গী বিভিন্ন ধরনের ফুল আর গাছ। রবি ঠাকুরের ব্যবহৃত মোটর গাড়ি, তার পাশে অবস্থিত বিভিন্ন নামের ছোট ছোট বাড়ি, আর সবের পেছনেই থাকা অনেক না জানা গল্প। এবারে আমাদের বিদায়ের পালা। ট্রেনের সময় হয়ে গেছে যে, ফেলে গেলাম অনেক না জানা ইতিহাস, স্মৃতি আর ভালো লাগাকে। কথা দিয়ে গেলাম শান্তিনিকেতন, আবার আসবো, আবার হারাবো তোমার রূপের মূর্ছনায়।